ডক্টর আসিফ নজরুলরা মুখ খুলতে বাধ্য হচ্ছেন। জাস্ট স্টার্ট হয়ে গিয়েছে, ঘটনা শুরু হয়ে গেছে। বিএনপি এবার মজা বুঝবে, কত ধানে কত চাল বিএনপি টের পাবে। মাঝে মাঝে আসিফ নজরুল মুখ খুলেন, জাস্ট ট্রেলার দেখাচ্ছেন। মাঝে মাঝে মোস্তফা সরোয়ার ফারুকী, এমনকি সামনে ইউনূসও মুখ খুলবেন। এতে বিএনপির গোমর ফাঁস হয়ে যাবে। বিএনপি হয় ইউনূস সরকারের সাথে তাদের যে কমিটমেন্ট সেটা রক্ষা করবে, নইলে বিএনপির ক্ষমতা নিয়ে টানাটানে বেঁচে যাবে। দর্শক, বিএনপি পড়েছে ডিলেমায়, উভয় সংকটে। একদিকে ইউনূস সরকারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে মেটিকুলাস ডিজাইন কারচুপি নির্বাচন করে বিএনপি ক্ষমতা এসেছে। মার্কিন ইন্ডিয়ান ডিপ স্টেট বিএনপিকে ক্ষমতা এনেছে, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দিয়েছে, যার ফলে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ পন্থী সেই বসুন্ধরা থেকে শুরু করে এস আলম সবার প্রত্যাশা, এবং তারা অনেক হেল্প করেছে বিএনপিকে। এস আলম, এই যে এস আলম, বসুন্ধরা, এগুলো সব এখন বিএনপির দখলে। তারা সবাই বিএনপিকে হেল্প করেছে এবং তারা সবাই টাকা পয়সা দিয়েছে, এবং তাদের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এগুলো মূলত বিএনপি দেখভাল করছে। বসুন্ধরার যে মিডিয়াগুলো এগুলো সব বিএনপি সাংবাদিকদের দখলে আছে। এস আলম বিষয়ক সম্পাদক তো সালাউদ্দিন আহমেদ নিজেই, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই এস আলমের ওয়ান অফ দি ক্যাশিয়ার্স। তো এই জায়গায় তাদের একটা প্রত্যাশা যে বিএনপি ক্ষমতা এসেছে, এখন তো আমাদের সুদিন। এজন্যে তারা তাদের মতো করে কাজ শুরু করেছে, এবং তাদের উপর ইউনূস সরকারের আমলে যে তারা কষ্ট পেয়েছে, কারণ আওয়ামী লীগের তাবেদারি করেছে। আওয়ামী লীগ পালানোর সাথে সাথে আওয়ামী লীগের তাবেদারদের অবস্থা তো কিছুটা খারাপ হবেই, বরং তারা যে টিকে আছে এটাই তো তাদের জন্য অনেক। এজন্য এটার প্রতিশোধ নিতে যাচ্ছে ওই গোষ্ঠীগুলো। এখন একদিকে ইউনূস সরকারের সাথে বিএনপিরই আন্ডারস্ট্যান্ডিং, ইউনূস সরকারই বিএনপির হাতে ক্ষমতা তুলে দিয়েছে তারেক রহমানের সাথে সেই লন্ডন মিটিং করে। আর একদিকে ইউনূস সরকারের উপর প্রতিশোধ নিতে মারিয়া যারা আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপিকে হেল্প করেছে ক্ষমতায় আসতে। এখন কেন আওয়ামী লীগ বা এই বসুন্ধরা কিংবা এরা বিএনপি ক্ষমতা আসতে হেল্প করেছে? টু কন্টেইন জামাত। কিন্তু তারা এখন ফিল করছে না, জামাত আসলে তারা কমফোর্ট ফিল করতেন, তাদের ক্যালকুলেশন ভুল ছিল। তা আমরা বিশ্বাস করি বার কাউন্সিল নির্বাচন, ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন, এগুলোতে এর একটা সুরাহা হবে। কারণ আওয়ামী লীগের লোকজন নির্বাচন করতে পারছে না, কিন্তু তারা তো ভোটার। তারা জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়েছিল, এবার বার কাউন্সিল নির্বাচনে জামাতকে ভোট দিক। তারা টেস্ট করে দেখুক যে বিএনপিকে ভোট দিয়ে আমরা প্রতারিত হয়েছি। আইনজীবী সমিতি নির্বাচন এটা দলীয় ব্যানারে নয়, সেখানে আওয়ামী লীগ পন্থীরা নির্বাচন করতে পারবে না, এটা একটা অন্যায়। এখানে যারা তালিকাভুক্ত আইনজীবী, তার বার কাউন্সিল সনদ থাকলেই তারা নির্বাচন করতে পারবে, এটাই হওয়া উচিত। দর্শক, কোনো আইনজীবী যদি সরাসরি আওয়ামী লীগের অপকর্মের সাথে জড়িত হয়ে থাকে, তাকে গ্রেপ্তার করা হবে, তার বিরুদ্ধে মামলা হবে, বা হয়েছে। অনেক আইনজীবী জেলে আছে, যেমন ব্যারিস্টার সুমনরা জেলে আছেন। কিন্তু যারা কোর্টে আসছেন, হিয়ারিং করছেন, তারা কেন নির্বাচন করতে পারবে না? এটা ভয়াবহ অন্যায়। যাই হোক দর্শক, এখানে এখন যে ক্রাইসিসটা তৈরি হয়েছে, যে একদিকে বিএনপি সরকারের সাথে ইউনূস সরকারের আন্ডারস্ট্যান্ডিং, এবং সে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে একটা হচ্ছে যে ইউনূস সরকার, আমরা বিএনপি তোমাদেরকে ক্ষমতা দিচ্ছি, তোমরা এট এনি কস্ট আমাদেরকে রক্ষা করব, কারণ আমরা ক্ষমতা ছাড়ার পর আমাদেরকে নানানভাবে ইরিটেট করা হবে। অতএব ভয়াবহ প্রতিশোধ স্পৃহা ইউনূস সরকারের উপর আওয়ামীপন্থীদের আছে এবং থাকবে। কারণ আওয়ামী লীগের কবর এবং জানাজা ইউনূস সরকার হাত ধরে হয়েছিল। অতএব অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিরাপত্তা বিএনপি নিশ্চিত করবে, এটা চুক্তির মধ্যে ছিল, বিএনপিকে ক্ষমতা এনে দেওয়ার চুক্তির মধ্যে ছিল। কিন্তু দেখা যাচ্ছে বিএনপির শক্তিতে বলিয়ান হয়ে আওয়ামীপন্থী মিডিয়াগুলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের চরিত্র হনন করছে আওয়ামী স্টাইলে, ভারতীয় স্টাইলে। আসিফ নজরুল, মোস্তফা সরোয়ার ফারুকী এর বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হচ্ছে।
এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে আসিফ নজরুল, মোস্তফা সরোয়ার ফারুকী এদের বিরুদ্ধে এই আওয়ামীপন্থী বিএনপি মিডিয়াগুলোর ষড়যন্ত্র যদি বন্ধ না হয়, এক পর্যায়ে কিভাবে বিএনপিকে ক্ষমতা দিয়েছে ইউনূস সরকার, বিএনপি কোথায় কি করেছে, কোন গোপন চুক্তি কোন জায়গায় বসে কি হয়েছে, সবগুলো আসিফ নজরুল্লাহ বলে দিতে পারেন এবং বিএনপিকে ভয় দেখাবেন আসিফ নজরুল্লাহ যে বিএনপি সরকার তোমরা আমাদেরকে এভাবে হয়রানি করা বন্ধ করো, যদি বন্ধ না করো তাহলে তোমাদের গোমর কিন্তু আমরা ফাঁস করে দিব। তবে হ্যাঁ, এটা ফাঁস করার আগে অবশ্যই আসিফ নজরুল্লাহ দেশ ছাড়বেন, তারা নিরাপদ আশ্রয় যাবেন ইউরোপ আমেরিকায়, তারপরে গোমর ফাঁস করবে। তখন বিএনপি বুঝবে যে কত ধানে কত চাল। আসিফ নজরুলদের হাতে এই মহাশক্তি আছে, তারা বিএনপির ক্ষমতার রশি তাদের হাতে এক গোছ আছে এবং তারা ওটা নিয়ে টানাটানি শুরু করে দিতে পারে। আসিফ নজরুল্লাহ এরকম আলামত বা ইঙ্গিত দেওয়া শুরু করেছে। আসিফ নজরুল্লাহ অতিষ্ঠ হয়ে বিএনপির গোমর ফাঁস করা শুরু করবেন। বরং আসিফ নজরুলদের জীবন এভাবে যে তামাতামা করে দেওয়া হচ্ছে, তাদেরকে অপ্রীতিকর পরিস্থিতিতে ফেলা হচ্ছে, বিএনপি যদি তাদেরকে রক্ষা করতে না পারে তাহলে বিএনপির গোমর ফাঁস করা শুরু করবেন ডক্টর আসিফ নজরুল্লাহ। দর্শক, ভূমিদস্যু ভাইদের সালাম জানালেন আসিফ নজরুল, কিন্তু কেন? আমার দেশের রিপোর্ট দেখেন, একটু বিশ্লেষণ করি। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ভূমিদস্যু ভাইদের সালাম জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি তার বিরুদ্ধে নানান অভিযোগের জবাব দিয়েছেন। এই ভূমিদস্যু ভাইদের পরিচয় আমি এতক্ষণ দিলাম, যে আওয়ামী মিডিয়া, আওয়ামী ব্যবসায়িক গ্রুপ, যাদের মিডিয়া আছে, তারা এখন বিএনপির কাঁধে ভর করে বেঁচে আছে। এরাই হচ্ছে ভূমিদস্যু ভাই, যেমন বসুন্ধরা, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন ইত্যাদি ইত্যাদি, তাদেরকে ইঙ্গিত করেছে। তিনি বলেন, ভূমিদস্যুদের পত্রিকাগুলো আমার এবং আমার কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে আধা জল খেয়ে নেমেছে। সাক্ষ্য নেই, প্রমাণ নেই, যা খুশি লিখে যাচ্ছে তারা। এমন উদ্ভট দাবি পর্যন্ত করেছে যে দুর্নীতির টাকায় আমি নাকি সন্তানদের নামে স্কাটনে বাড়ি কিনে ফেলেছি। ভূমিদস্যু ভাই, আপনাদের তো অনেক ক্ষমতা, অনেক সাংবাদিক, অনেক প্রভাব। চ্যালেঞ্জ করলাম, সেই বাড়ি কেনার ডকুমেন্ট দেখান পারলে। যদি পারেন আপনাদের সব অভিযোগ মাথা পেতে নেব। পারবেন এটা করতে? পারবেন না। এর বছরখানেক আগে আমেরিকায় বাড়ি কিনে ফেলেছি এমন আজগুবি দাবি করেছিল এক বেপরোয়া ইউটিউবার। আমেরিকায় বাড়ি কিনলে তার তথ্য প্রমাণ যে কারো পক্ষে জোগাড় করা সম্ভব। আমি টক শোতে গিয়ে সবাইকে বললাম তথ্য প্রমাণ দিতে, সেটা কেউ দিতে পারলো না। তার কথাও না, কারণ এরকম কিছু হয়নি। কিন্তু প্রচারণা কিন্তু থেমে থাকলো না। উপদেষ্টা জীবন শেষ হওয়ার পর অনেকে নেমে পড়লেন নতুন উদ্যমে। একটি ভুইফোন অনলাইন মিডিয়া ফটোকার্ড বানিয়ে দাবি করা হলো আমি নাকি 15,000 কোটি টাকা পাচার করেছি। 15,000 কোটি! এই সংবাদ বিশ্বাস তো করা তো দূরের কথা, উম্মত ছাড়া কেউ শেয়ার করার কথা না। এমন উম্মদের আবহাওয়া ফলো না দেশে। জি প্লিজ। 1/11 এর আগে সিনারিওটা কি ছিল? লগি বইটা ছিল না? ছিল। তাহলে কনক সরোয়ার ভাইয়ের ইন্টারভিউ দেখবেন আমাদের ব্রিগেডিয়ার ফজলুল বারী স্যারের সাথে। ওখান থেকে আপনি একটা জিস্ট পাবেন। সেটা হচ্ছে লগি বইটার যে সিচুয়েশন, সেটা কিন্তু ফজলুল বারী স্যাররা ক্রিয়েট হতে দিয়েছিলেন। ওনারা কিন্তু ওটা আটকাতে পারতেন, বাট ওনারা চাইছিলেন যে এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হোক। আমি যতটুকু জানি লগি বইটা দ্বারা আওয়ামী লীগ জামাতের কর্মীদেরকে পিটিয়ে মেরে ফেলেছে 5 জন না 6 জনকে লগি বইটা দিয়ে। তো আপনার কাছে আমার প্রশ্ন যে ফজলুল বারী স্যার কেন এটা হতে দিয়েছিলেন? মানে ওনার উদ্দেশ্যটা কি ছিল? মানে এটা কি কারণে উনি মনে করেছেন যে এটা হতে দেওয়া উচিত? ফজলুল বারী স্যার ওইটা হতে দেননি, ওইটা সেনাবাহিনী হতে দিয়েছিল বা ডিজিএফআই হইতে দিয়েছিল। তারা তাদের উদ্দেশ্য হাসিল করে নিচ্ছিল। তাদের উদ্দেশ্য ছিল, হ্যাঁ ঠিক আছে, আপনি যখন এই ধরনের যখন একটা সিচুয়েশন হয়ে যাবে তখন আপনি একটা জনগণের ম্যান্ডেট পেয়ে গেলেন, সাধারণ জনগণের ম্যান্ডেট, যে আরে ভাই আমাদের তো সাধারণ, আমাদের যে মানে নর্মাল জীবন সেটা ব্যাহত হচ্ছে। তো এখন আসেন, সেনাবাহিনীর মটো কি? শান্তিতে আমরা, সমরে আমরা, সর্বত্র মরা দেশের তরে, তাই তো? আপনি শান্তি রক্ষার জন্য অথবা যুদ্ধক্ষেত্রে সব জায়গায় আপনি দেশের জন্য এঙ্গেজ হবেন। এখন আপনি নিজেই বলবেন আরে এই সেনাবাহিনী পালতেছে কি জন্য, যদি এই সিচুয়েশন আপনি কন্ট্রোল না করতে আর পারে। মানে হচ্ছে অস্থিরতা ক্রিয়েট করে ক্ষমতার কাছাকাছি যাওয়ার চেষ্টা, জনগণের ম্যান্ডেটটা নিয়ে নেয়া।
বিশ্বাসযোগ্যতা অর্জন করা। জনগণের ম্যান্ডেটটা নিয়ে নেয়। আমি আপনাকে সুযোগ দিচ্ছি, আপনি যাতায়াতে আমার পাশ দিয়ে হাঁটবেন আর আমার মাথায় একটা করে চাটি মারবেন, আমি কিছুই বলবো না। মানুষ দেখবে, রেস্টুরেন্টে বসে থাকবো, আপনি আমার মাথায় একটা করে চাটি মারবেন। তারপরে যখন আমি আমার প্লেট দিয়ে আপনাকে একটা বাড়ি মারবো, মানুষ বলবে কি ঠিকই করছে, বারবার উত্তক্ত করতেছিল, ঠিকই করছে। এখন আপনি প্রথমে সিচুয়েশনটাকে ক্রিয়েট হইতে দেন, জলটা ঘোলা হইতে দেন, তারপর আপনি সেখানে শিকার করবেন। এটাকে আমরা সহজ বাংলায় বলি জল ঘোলা করে মাছ শিকার করা। তা আপনি প্রথমে জলটা ঘোলা হইতে দেন, তারপর আপনি শিকার করেন। এই হচ্ছে আমার কাছে যে আমি যখন ডটগুলাকে জোড়া দেই, যে আমি মনে করি যে 111 এর এক্সটেনশন হচ্ছে 2018 যে ফেইলার গুলা ছিল সেগুলাকে কাভার করে সাকসেসটা আসে 2024-এ। এবং এনায়েত কবিরের কথাই তো আমরা ফেরত যাব, সেখানে বলা হচ্ছে বারবার করে যে একটা বাহিরের শক্তি এখানে ক্ষমতা রদবদল করে। আমি বিশ্বাস করি এটা সত্য। বাইরের শক্তি নিয়ে আমরা কথা বলবো, কিন্তু আপনাকে দুটো প্রশ্ন করতে চাই প্রথম পর্ব থেকে। সেটা হচ্ছে যে এখানে এনায়েত কবির লিখেছে যে 5ই আগস্ট সকালবেলায় ঢাকা শহরের প্রবেশ পথগুলোতে বিএনপি জামাত সমর্থক এবং সরকার বিরোধী বিক্ষোভকারীদেরকে সেনাবাহিনী বিন্দু মাত্র ঠেকায়নি, বরং আরো লাউড স্পিকারে ঘোষণা করা হয়েছে কোনো কারফিউ নেই, আপনারা ঢাকার দিকে যান। এটা আপনি সত্য বলে মনে করেন কিনা? এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যদি এনায়েত কবির লিখেছেন যে এই আবু সাইদ নাকি জামাত ইসলামের আত্মঘাতী দলের একজন গোপন সদস্য, যেটা অবশ্যই আমি এগ্রি করি না, কিন্তু আপনি আপনি আমার সঙ্গে ইচ্ছা করলে দ্বিমত পোষণ করতে পারেন। এবং তিনি এনায়েত কবির আরো লিখেছেন যে পোস্টমর্টেমে জানা যায় মাথার পেছনের আঘাত থেকে সৃষ্ট অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়, কিন্তু এর দায় চাপানো হয়েছে পুলিশের কাছে ইত্যাদি। কিন্তু এখানে বেশ কয়েকটা রিপোর্ট আছে, পোস্টমর্টেম রিপোর্ট, সেখানে দেখা যায় যে আসলে মানে তার মৃত্যু হয়েছে আসলে সররাগুলিতে, এই সররাগুলিতেই তার মৃত্যু হয়। এই সররাগুলির অতিরিক্ত সররাগুলিতে আসলে পুলিশের সররাগুলিতে আবু সাইদের মৃত্যু হয় বলে রিপোর্ট পাওয়া যায়। তো এ ব্যাপারে আসলে আপনি কি মনে করেন যে আবু সাইদের বিষয়টা, তিনি কি আসলে জামাতের আত্মঘাতী দলের সদস্য নাকি? এখানে এটা সম্পূর্ণ ভাই, এটা সম্পূর্ণ হাস্যকর, এটা সম্পূর্ণ হাস্যকর। এখন আপনি যদি বর্তমানে যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনার কাছে মনে হবে সবাই জামাত, মনে হয় সবাই গুপ্ত জামাত। হয়তো বা কেউ মুখে বলতেছে না, আপনি দেখেন আপনার কমেন্ট গুলাতে কিভাবে মানুষ গুপ্ত গুপ্ত লিখতে থাকে। আমি যখন আওয়ামী লীগের বিভিন্ন পয়েন্ট নিয়ে সমালোচনা করি বা করতাম বা এখনো করি, তখন বলতে থাকে আরে ভাই আপনি তো জামাতের এজেন্ট। যাই হোক, আপনি আওয়ামী লীগের ভিতর গুপ্ত হিসেবে ছিলেন নাকি? গুপ্ত হিসাবে ছিলেন না, আছি। তো এখন এগুলা হচ্ছে সম্পূর্ণ বকওয়াজ, যেটা আমরা বলি যে ফালতু বকওয়াজ কথাবার্তা। এখন আপনি মানে দেখলেন যে ছেলেটা রাবার বুলেট লাগলো বা 6টা গুলি লাগলো, সে একটা না পরপর 2টা শট তার গায়ে লাগলো, তারপরে সে পড়ে গেল। তা আপনি যদি তাও ধরেন যে সে মাটিতে লুটায় পড়লো, তার মাথাটা কোনো একটা ইটে বা কোনো কিছুতে আঘাতপ্রাপ্ত হয়ে তার মাথায় রক্তক্ষরণ হয়েছে, হইতে পারে। কিন্তু পুলিশ তো গুলি করছে, তাকে গুলি তো করছে। এখন তারপরেও কিছু মানুষ থাকবে হয়তো বা একটু নির্বোধ অথবা দলকানা কিছু মানুষের সাথে পরিচয় হয় আমার, তারা বলে ছেলেটা গুলি খাইলো, রক্ত বের হইলো না তো। রক্ত বের হয় নাই। বললাম ভাই, রাবার বুলেটে কখন রক্ত বের হয়? রাবার বুলেট যখন এসে আপনাকে হিট করে তখন আপনার পাঁজরের হাড় কয়েকটা ভেঙে যায়, কিন্তু তখন তো রক্তটা বের হবে না, ইন্টারনাল ব্লিডিং হয়, ইন্টারনাল ব্লিডিং হবে। এখন মাথায় যখন একটা মানুষ আঘাত পেয়ে যখন মাথায় আঘাত পেয়ে যখন মানুষটা মারা যায়, তখন সেটাকে দেখা যায় না, কিন্তু ভিতরে হয়ে গেছে। এখন সে জামাত শিবির ছিল নাকি সে ছাত্র দল ছিল নাকি সে ছাত্রলীগ ছিল, এটা এখানে মুখ্য না। মুখ্য হচ্ছে সে মারা গেছে এবং তাকে পিছন থেকে কেউ বাড়ি মারেনি, এটাই হচ্ছে কথা। এখন ওরা যদি এই ধরনের কোনো তথ্য আনতে পারতো যে তার ব্লাড টেস্ট করে দেখা গেছে যে সে ড্রাগড ছিল, যেটা ওই মোটকা আরাফাত বা এই লোকটাকে আমি প্রচন্ড ভাবে অপছন্দ করি, এই আরাফাত সাহেব যেটা বলতো যে কি তারা ড্রাগড ছিল,
এই ধরনের কোনো কিছু যদি দিত, আমি মনে করতাম এটা একটা লজিকে টিকতো যে আচ্ছা ঠিক আছে, সে তাকে ড্রাগ করা হয়েছিল, সে ওখানে কোনো দিকপাশ বিবেচনা না করে বন্দুকের সামনে দাঁড়ায় গেছে। বাট এটা কোনো লজিকেই টিকে না যে তাকে পিছন থেকে আঘাত করা হয়েছে, অথবা সে ওখানে বোমা নিয়ে দাঁড়ায় ছিল। এই ধরনের যে আত্মঘাতী বলতে যেটা আমরা বুঝি, এই ধরনের কোনো কিছু কোনো লজিকে টিকে না। তবে আবু সাইদের মৃত্যুটা, এটা পুরা সিচুয়েশনটাকে ইগনাইট করছে। যে আপনি এক বস্তা বারুদ রাখছেন, সেটাকে আগুন জ্বালাই দিচ্ছে এই আবু সাইদের মৃত্যু। আমি এই ছবিটা যতবার দেখি ততবার আমার ভিতরটা দম বন্ধ হয়ে যায়। আমি একটা পোস্ট দিছিলাম যে আবু সাইদের আপনি জুতাগুলা দেখছেন, ওর একটা বসা ছবি আছে, ঘাসের মধ্যে বসে আছে, একটা ছবি আছে, একেবারে ছেঁড়া মলিন একটা কেডস, মানে ওর ব্যাগটা আমার কাছে মনে হচ্ছিল যে এই ব্যাগটা হয়তো বা ফুটপাত থেকে 20-50 টাকা দিয়ে কেনা, হয়তো বা সেলাই করা, ছিঁড়ে যাওয়া, ওই ধরনের। তো এই ছেলেটা কোন প্রত্যাশা থেকে ওইখানে যেতে পারে? তাকে হয় কেউ ড্রাগ করছে, আর না হলে তার মনের মধ্যে এমন কোনো আকাঙ্ক্ষা দানা বাঁধছিল যে, মানে ওই যে মুক্তিযোদ্ধারা যে জন্য যেত, যে এই দেশ স্বাধীন করে ফেলবো, বা আমাকে এই কাজটা করতে হবে। তা আমি তখন লিখছিলাম যে আবু সাইদের এই জুতার ভার আমাদের সবার জীবনের চেয়েও বেশি। এই আবু সাইদের জুতার মূল্য, মানে আমিও যদি ওখানে থাকতাম, আপনিও যদি ওখানে থাকতেন, আমার মনে হয় আমরা 5 বার চিন্তা করতাম ওইভাবে হাতটা ছড়ায় দাঁড়ানোর আগে। বাট ছেলেটা চিন্তা করে নাই। যার কারণে আবু সাইদের এই কথাটা আমার কাছে মোটেও বিশ্বাসযোগ্য মনে হয় না যে আবু সাইদকে নিয়ে কোনো রাজনীতি এখানে করা হয়েছে। সে ছিল নিতান্তই একজন প্রতিবাদী যুবক, আমি যেটাকে বলি, যেটা আমাদের ওই যে স্বৈরাচার মুক্ত করার জন্য, স্বৈরাচার বিরোধী আন্দোলনে, ওনার নামটা কি, এসের যে চত্বরটা আছে জিপিওর সামনে, নূর হোসেন চত্বর, এই নূর হোসেন যেভাবে ট্রিগার করে দিছিলেন, আবু সাইদ ওইভাবে ট্রিগার করে দিচ্ছে। এই এক একটা মৃত্যু মনে হয় যে মানে আওয়ামী লীগ সরকারের এক একটা পতনের ধাপ ডেকে আনছে। তবে এখানে এই জায়গাটাতে কোনো নাই, যদিও বলা হয় যে যেই লোকটা গুলি করছে সেও নাকি জামাতের ছিল। যে লোকটা গুলি করছে তাকে বলা হয় সে জামাতের ছিল, পুলিশ। কিন্তু মানে সে তো কোর্টের মধ্যে সে জয় বাংলা স্লোগান দিয়ে একাকার অবস্থা। তো বলা হয় যে সে আরেকজন সম্ভবত মারা গেছে, ওখানে ছিল আরেকজন পুলিশ, তাকে মেরে ফেলা হয়েছে বা সামথিং, এই ধরনের কোন একটা ষড়যন্ত্র তত্ত্ব ওখানে নিয়ে আসা হয় যে আবু সাইদকে পারপাসলি